অশরীরীর ছায়া, সোনাপাড়া স্টেশনে আগমন। ট্রেনটা যখন থামল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। স্টেশনে আর 5টা গ্রামের ছোট্ট প্ল্যাটফর্মের মতোই, ভাঙাচোরা বেঞ্চ, মরচেদরা ছাউনি, আর কুয়াশায় মোড়া একটা নিস্তব্ধতা। নামটা খুব অদ্ভুত, সোনাপাড়া। অর্ণব ব্যাগটা কাঁধে তুলে নামল। তার পাশে নামল ঈশিতা, ক্লান্ত চোখে চারপাশটা দেখল। শহুরে জীবনে অভ্যস্ত চোখে এই গ্রামীণ নিস্তব্ধতা বড়ই অচেনা লাগছিল। কোথাও যেন একটা চাপা ভয় জমে আছে। ঈশিতা ধীরে ধীরে বলল, শোনো, এই জায়গাটায় কিছু অস্বাভাবিক লাগছে না? কেমন যেন থমথমে। অর্ণব হাসল, ওসব কিছু না, গ্রামাঞ্চল সবসময় এমনই শান্ত থাকে। শহরের গাড়ি ঘোড়ার শব্দে অভ্যস্ত বলে তোমার অদ্ভুত লাগছে। কিন্তু ঈশিতা জানত, এটা শুধু শান্ত নয়, এর মধ্যে অন্যরকম একটা অস্বস্তি আছে। রিকশাওয়ালার সতর্কবার্তা। স্টেশন থেকে বেরোনোর পরই একটা ভ্যান রিকশা এসে দাঁড়াল। চালক মধ্যবয়সী, মাথায় গামছা বাঁধা। কোথায় যাবেন বাবু? অর্ণব গ্রামের নাম বলতেই লোকটা থতমত খেল। ওই গ্রামে নামবেন? নিশির ডাকের গ্রামে? ঈশিতা কেঁপে উঠল। নিশির ডাক মানে কি? লোকটা হেসে বলল, আপনারা শহুরে বুঝবেন না। ওখানে রাতে ডাক আসে, নিজের চেনা মানুষের মতো। যদি ভুল করে সাড়া দেন তবে আর ফেরার পথ থাকে না। অনেককে হারিয়েছি আমরা। অর্ণব দ্বিধ গলায় বলল, এসব কুসংস্কার। আমি গবেষণার কাজে যাচ্ছি। লোকটা আর কিছু না বলে ভ্যান চালাতে শুরু করল। কিন্তু তার চোখের ভয়টা ঈশিতার চোখ এড়াল না। হরিপদ মাস্টারের বাড়ি। গ্রামে পৌঁছতেই তাদের স্বাগত জানালেন এক বৃদ্ধ। হরিপদ মাস্টার, সাদা ধুতি পাঞ্জাবি পরা, চোখে মোটা চশমা, মুখে অগভীর হাসি। আসুন আসুন, শহর থেকে এত দূর আসা সহজ নয়। এখানে থাকুন যতদিন খুশি। অর্ণব নিজের পরিচয় দিয়ে জানাল যে সে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো। তার গবেষণার বিষয় লোককথা আর অতিপ্রাকৃত বিশ্বাস। শুনেই হরিপদ মাস্টারের মুখের হাসি মিলিয়ে গেল। বাবু, এসব নিয়ে খোঁজাখুঁজি করা ভালো নয়। যেটা আমাদের চোখে ভয় সেটা আপনাদের কাছে গবেষণা। কিন্তু নিশির ডাক নিয়ে খেলতে যেও না। ঈশিতা অবাক হয়ে বলল, নিশির ডাকটা আসলে কি? হরিপদ মাস্টার গম্ভীর স্বরে বললেন, রাত গভীর হলে আপনার পরিচিত কারো গলায় ডাক শোনাবে। যেমন, ঈশিতা, বাইরে আয়। যদি সাড়া দাও, শেষ। ওই ডাক তোমাকে নিয়ে যাবে। যারা একবার গেছে আর ফেরেনি। ঈশিতার গা শিউরে উঠল। কিন্তু অর্ণব মনে মনে আরো বেশি উৎসাহ পেল। এটাই তো তার গবেষণার আসল খনি, জমিদার বাড়ির ইতিহাস। পরের দিন অর্ণব গ্রামের লোকজনদের সাথে কথা বলল। সবাই একটাই জিনিস বলল, ভগ্নপ্রায় জমিদার বাড়ির কাছে যেও না। সেই জমিদার বাড়ি নাকি অভিশপ্ত। বহু বছর আগে জমিদারের স্ত্রীকে সন্দেহবশত নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। গুজব আছে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল বাড়ির ভেতরে। তার আত্মাই আজও ঘুরে বেড়ায় নিশি হয়ে। লোকেরা বলে, সেই নারীর আত্মা প্রতিশোধ নিতে চায়। সে ডাক দিয়ে মানুষকে টেনে নেয় অন্ধকারে। অর্ণব টের পেল, এই কাহিনী না খুঁজে বের করতে পারলে তার গবেষণা অসম্পূর্ণ থেকে যাবে। ঈশিতা কেঁদে বলল, শোনো, আমি চাই না তুমি ওই বাড়িতে যাও। এটা আমার খুব খারাপ লাগছে। অর্ণব মাথায় হাত রেখে শান্ত করল, ভয় পেও না, আমি আছি। আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করব এসব মিথ্যা। কিন্তু ঈশিতা জানত, এই একগুঁয়েমি সর্বনাশ ডেকে আনবে। প্রথম রাত, সেদিন রাত, ঘন কুয়াশায় গ্রাম ঢেকে গেছে। দূরে কুকুরের হাওয়া জানা ডাক কানে আসছে। ঈশিতা শুয়ে আছে বিছানায়। অর্ণব নোটবুকে কিছু লিখছে। হঠাৎ করেই বাইরে থেকে শোনা গেল, ঈশিতা। গলাটা অর্ণবের মতো। ঈশিতা আতকে উঠে বসে পড়ল। সে তো দেখছে অর্ণব তো তার সামনেই বসে লিখছে। তাহলে কে ডাকল? তার গলা শুকিয়ে গেল। জানালার ফাঁক দিয়ে তাকাতেই দূরে মাঠের ধারে এক সাদা শাড়ি পরা অবজব দাঁড়িয়ে, মাথায় এলোমেলো চুল আর স্থির চোখে তাকিয়ে আছে। ঈশিতা চিৎকার করে উঠল। অর্ণব দৌড়ে জানালার কাছে গেল, কিন্তু তখন আর কিছু নেই। ঈশিতা কাঁপতে কাঁপতে বলল, আমি মিথ্যে দেখিনি অর্ণব, আমি সত্যিই ওকে দেখেছি। অর্ণব ঠোঁট কামড়ে চুপ করে গেল। দ্বিতীয় রাত, অশরীরীর ছায়া। পরের দিনও গ্রাম জুড়ে গুজব চলতে লাগল। লোকেরা ফিসফিস করে বলল, শহুরে ছেলেটা নিশিকে চ্যালেঞ্জ করেছে, বাঁচবে না। অর্ণব এসবকে পাত্তা দিল না, বরং তার কৌতূহল আরো বাড়ল। সেই রাতেই আবার ডাক এলো, এইবার কণ্ঠস্বর অদ্ভুতভাবে ঈশিতার মতো, অর্ণব, বাইরে আয়। অর্ণব দরজা খুল। বাইরে চাঁদের আলো, জমিদার বাড়ির ভগ্নপ্রাচীরের পাশে সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে, তার ঠোঁটে অদ্ভুত হাসি, চোখ জ্বলছে লাল আলো। ঈশিতা ভয়ে চিৎকার করে তাকে টেনে নিল ভিতরে। অর্ণব স্তব্ধ হয়ে গেল। এবার সে বুঝল, এটা ভ্রম নয়,
এটা সত্যি জমিদার বাড়ির দ্বার। রাত তখন প্রায় 2:30। অর্ণব চুপি চুপি বিছানা থেকে উঠে পড়ল। ঈশিতা ঘুমোচ্ছিল না, সে চোখ বুজে শুয়েছিল, কিন্তু বুঝতে পারল অর্ণব কিছু করতে যাচ্ছে। অর্ণব, কোথায় যাচ্ছ? ঈশিতা কেঁপে ওঠা গলায় বলল, ওই বাড়িটায় যাচ্ছি। সত্যিটা জানতেই হবে। ঈশিতা হাত চেপে ধরল, না, ওখানে যেও না। কাল রাতে আমি ওকে দেখেছি। চোখ দুটো লাল হয়ে বলছিল। অর্ণব ধীরে তার হাত ছাড়িয়ে দিল, ভয় পেও না, আমি কিছু না কিছু প্রমাণ নিয়েই ফিরব। তারপর কেরোসিনের লণ্ঠন হাতে সে বেরিয়ে গেল। গ্রামের পথ পেরিয়ে সে পৌঁছল জমিদার বাড়ির সামনে। একটা বিশাল ধ্বংসস্তূপ, ছাদের অর্ধেক ভেঙে পড়েছে, জানালার কাচ নেই, দরজা আধ খোলা। কিন্তু আশ্চর্যের বিষয়, বাতাস থেমে গেলেও দরজাটা টুংটাং করে দুলছে। অর্ণব গা শিউরে ওঠা সত্ত্বেও ভেতরে পা রাখল। অদৃশ্য পথচারণা। বাড়ির ভেতরটা ভয়ঙ্কর নীরব। দেয়ালে মাকড়সার জাল, ভাঙা আসবাব, ধুলো জমে আছে চারদিকে। হঠাৎ করেই শোনা গেল খট খট খট। কেউ যেন উপরের তলায় হাঁটছে। অর্ণব লণ্ঠন তুলে সিঁড়ির দিকে তাকাল। ধুলো জমে থাকা কাঠের সিঁড়িতে স্পষ্ট পায়ের ছাপ পড়ছে, কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছে না। এক জোড়া অদৃশ্য পা ধীরে ধীরে ওপরে উঠছে। অর্ণবের বুক কেঁপে উঠল, কিন্তু গবেষক সত্তা তাকে এগোতে বাধ্য করল। করুণ আর্তনাদ। উপরের ঘরে ঢুকতেই এক শীতল বাতাস বয়ে গেল। ঘরের কোণে একটি ভাঙা পালঙ্ক, তার পাশে পুরনো আয়না। অর্ণব হঠাৎ করেই শুনতে পেল এক নারীর দীর্ঘশ্বাস, আমায় বাঁচাও। সে তাকাতেই আয়নার ভেতর ফুটে উঠল এক নারীর মুখ, চোখে জল, ঠোঁটে রক্ত, আর গলায় দাগ। নারী ঠোঁট নাড়ল, তারা আমায় মেরে ফেলেছে, কবর দিয়েছে, আমি মুক্তি চাই। অর্ণব ভয়ে পিছিয়ে পড়ল, কিন্তু ঠিক তখনই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘর ভরে গেল এক শীতল কান্নার শব্দে, রক্তমাখা শাড়ি। ঘরের একপাশে জমে থাকা ধুলো নড়ে উঠল।